Ukraine is not Russia. Ukraine will never be Russia. বন্ধুরা, নতুন বছরের সকালে আপনাদেরকে সবাইকে খবর সংযোগ এবং আমার তরফ থেকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2026 মানে 2026। বন্ধুরা, নতুন বছরের একদম প্রথম সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে 3টা বোমশেল মিটিং হতে যাচ্ছে। ট্রাম্প কি সত্যি 24 ঘন্টার যুদ্ধ শেষ করার ম্যাজিক দেখাবে, নাকি এটা আরেকটা পলিটিক্যাল ড্রামা? আর সবচেয়ে মজার কথা, রাশিয়া বলছে ইউরোপে নাকি শান্তির শত্রু। Don't tell us what we're going to feel. You don't have the cards right now. He's not speaking loud. He's done a lot of talking. You're gambling with World War III. কি কনফিউজড? চিন্তা নেই, খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে আজকের ভিডিওতে আমি আপনাদের মাথাটা পুরো ঠান্ডা করে দিচ্ছি। তবে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ লাস্টে একটা বড় প্রেডিকশন দিব যেটা আপনাকে চমকে দিতে পারে। চলুন তাহলে শুরু করি ইউক্রেন যুদ্ধের নতুন টার্নিং পয়েন্ট, ট্রাম্প জেলেনস্কি মিটিং বিশ্লেষণ। চলুন দ্রুত একটা রিক্যাপ করি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করে, এটা আমরা সবাই জানি। প্রায় 4 বছর হতে যাওয়া এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে, শহর ধ্বংস হয়েছে, আর পুরো পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিম আর অক্ষর, এই 2টা অক্ষর কথা আমি বলছি। এখন পর্যন্ত মোটামুটি একটা সেটেলমেন্ট চলছিল, মানে কেউ পুরোপুরি জিতছে না, কেউ হারছেও না। কিন্তু গত এক সপ্তাহে হঠাৎ করে এত কিছু ঘটে গেল যে মনে হচ্ছে 2025 সালটা ইউক্রেনের জন্য গেম চেঞ্জার হতে পারে। কি কি ঘটছে জানতে চান? 28শে ডিসেম্বর ট্রাম্প জেলেনস্কিকে তার মার-আ-লাগো অ্যাসিস্টে ডেকে আনলেন। তারপর 2 ঘন্টার বেশি ক্লোজ ডোর মিটিং হলো, রুদ্ধদ্বার বৈঠক যেটাকে আমরা বলি। এরপরে জেলেনস্কি ঘোষণা দিলেন জানুয়ারিতে 3টা সিক্রেট লেভেল মিটিং হবে। চলুন একটা একটা করে দেখে আসি। মিটিং নম্বর 1, 3রা জানুয়ারি, কিয়েভ। সিক্রেট এজেন্ডা কি থাকতে পারে? প্রথম মিটিংটা 3রা জানুয়ারি হবে, মানে মাত্র 3 দিন পরে। লোকেশন কিয়েভ, যেখানে এখনো প্রতি রাতে রেড সাইরেন বাজে। এই মিটিংয়ে কারা কারা থাকবেন জানতে চান? আমারও খুব জানতে ইচ্ছা করছে, তাহলে চলুন শুনে আসি। কোয়ালিশন অফ দ্য উইলিং, এই নামটা শুনলেই বোঝা যায় এটা কোনো সাধারণ ক্লাব না। এরা হলো সেই দেশগুলো যারা ইউক্রেনের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মান এবং ফ্রান্স। কিন্তু মজার ব্যাপার হলো এই মিটিংয়ে লিডাররা না, আসবে তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা। এরা কারা? এরা হলো ছায়ার মানুষ, যারা কখনো ক্যামেরার সামনে আসে না, কিন্তু সব বড় বড় সিদ্ধান্ত এরাই নেন। মিলিটারি স্ট্র্যাটেজি, অস্ত্র সরবরাহ, ইন্টেলিজেন্স শেয়ারিং সব এদের মাধ্যমেই হয়ে থাকে। এখন প্রশ্ন হলো কিয়েভে কেন? এর একটা সিম্বলিক মেসেজ আছে। কি সেটা? কিয়েভে মিটিং মানে পশ্চিমা দেশগুলো বলছে আমরা ইউক্রেনের পাশে আছি, আমরা ভয় পাই না। এটা রাশিয়ার জন্য একটা ক্লিয়ার সিগন্যাল। কিন্তু পুতিন এই সিগন্যাল কিছু মানে না, অতীতেও মানে নাই, ভবিষ্যতেও মানব না। আর যে ব্যক্তি এই মিটিং অর্গানাইজ করেছেন তিনি হলেন রুস্তেম উমেরভ, ইউক্রেনের ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি। এই নামটা মনে রাখবেন, কারণ উনি এখন ইউক্রেনের কি প্লেয়ার। এবার আসি দ্বিতীয় মিটিংয়ে। 6 জানুয়ারি, লোকেশন প্যারিস, ইউরোপের হার্ট ধরা হয় প্যারিসকে। এবার আর সিকিউরিটি অ্যাডভাইজার না, সরাসরি প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টাররা টেবিলে বসবেন। এখন দেখুন স্ট্র্যাটেজিটি কী রকম হয়। প্রথমে কিয়েভে এক্সপার্টরা মিটিং করবে, একটা রোড ম্যাপ তৈরি করবে, ঠিক আছে। তারপর 3 দিন পর প্যারিসের লিডাররা সেই রোড ম্যাপ ফাইনালাইজ করবে। এটা একটা 2 স্টেপ প্রসেস। স্মার্ট, তাই না? কিন্তু এই মিটিং সম্বন্ধে যদি পুতিনকে কোনো কিছু না জানানো হয়, মানে অ্যাডভান্স যদি কিছু না জানানো হয় কি বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কিন্তু এই মিটিং অর্ধেক রাস্তায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। প্যারিস কেন প্রশ্ন আসতে পারে, কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইউক্রেন ইস্যুতে খুবই ভোকাল। তিনি একবার বলেছিলেন ইউরোপে সৈন্য পাঠানোর অপশনও টেবিলে থাকা উচিত, যেটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল। তো ম্যাক্রো এই মিটিংয়ে একটা বড় রোল প্লে করতে পারে বলে সবাই ধারণা করছে। ইউরোপিয়ান ইউনিয়নের 2 বিগ বস হলো ফ্রান্স আর জার্মানি। প্যারিসে মিটিং মানে ইউএর পুরো ওয়েটের আলোচনার পেছনে আছে, মানে ইউরোপের পুরোটা চাপ থাকবে এই মিটিংয়ে। আর এদিকে জেলেনস্কি বলেছেন আমাদের বৈঠক দরকার। এই 3টা শব্দের মধ্যে অনেক কিছু লুকানো আছে, মানে আর সময় নষ্ট করার সুযোগ নেই, এখন কিছু একটা করতে হবে। তার মানে
লেজে গোবর তো হয়ে গেছে পুরো ইউক্রেন এই জেলেনস্কির কারণে। এখন থেকে লেজ থেকে গোবরটা কীভাবে সরাইবে, এখন তার ওই যে তাকে বিগ ফাদার আছে না, ফাদারের কাছে গেছে, তারা এটা পরিষ্কার করব। এদিকে আসি ট্রাম্প ফ্যাক্টর, 24 ঘন্টার ম্যাজিক নাকি ব্লাফ। এবার সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার ডোনাল্ড ট্রাম্প। এই মানুষটা ইলেকশনের সময় কি বলেছিল, আমি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করে দিব। সবাই হাসলো, এ নিয়ে প্রচুর মিম হলো, জোকস হলো। তারপর কিন্তু এখন দেখুন কি হচ্ছে। 28শে ডিসেম্বর ট্রাম্প জেলেনস্কি তার ব্যক্তিগত রিসোর্ট মার-আ-লাগোতে ডেকে আনেন। মার-আ-লাগো মানে ট্রাম্পের ক্যাসল, তার পাওয়ার সেন্টার। সেখানে 2 ঘন্টা ক্লোজ ডোর মিটিং হলো, মানে রুদ্ধদ্বার বৈঠক হলো। কি আলোচনা হয়েছে জানেন আপনারা? এটা আসলে পুরোপুরি ডিসক্লোজ হয়নি, আমরা জানি না, কারণ কোনো প্রেস ব্রিফিং হয়নি, কোনো ফটো আপও হয়নি। কিন্তু মিটিংয়ের পরে জেলেনস্কি টোন একদম চেঞ্জ। তিনি ট্রাম্পকে থ্যাঙ্কস করলেন সব কার্যকর ফরম্যাট অংশ নিতে প্রস্তুত থাকার জন্য। তার মানে কি, কয়েক ধরনের ফরম্যাট যুদ্ধটা বন্ধ করার জন্য রেডি করা হয়েছে। এর মানে ট্রাম্প শুধু কথায় নয়, অ্যাকশনে নামছেন। তিনি তার টিম পাঠাচ্ছে, তিনি ইউরোপের লিডারদের সাথে কথা বলছেন। এটা নো জোকস, এটা আসলে তিনি কাজ করছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, ট্রাম্পের প্ল্যান কি? 2টা সিনারিও হতে পারে। যেমন সিনারিও নম্বর 1, ডিল মেকার ট্রাম্প হয়তো বলবে, দেখো জেলেনস্কি, তুমি সব ভূমি ফেরত পাবে না, কিছু কম্প্রোমাইজ করতে হবে, আমরা একটা সিজ ফায়ার করি, তারপর দেখা যাবে। এবং একই সাথে পুতিনকে বলবে, থামো, নয়তো আমরা ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দিব। পুতিন এই কথাটা শুনবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। সিনারিও 2, হার্ডলাইনার ট্রাম্প, অথবা ট্রাম্প হয়তো আরও অ্যাগ্রেসিভ হতে পারে, বলবে আমেরিকার প্রেস্টিজ দাঁড়িয়ে আছে, আমরা ইউক্রেনকে যা যা লাগে দেব, রাশিয়াকে পিছু হটতে হবে। এই চাপটাও হয়তো বা পুতিনকে দমাতে পারবে না। দেখা যাক কোনটা হবে। আমার ধারণা মিডল গ্রাউন্ড হবে। ট্রাম্প বিজনেসম্যান, তিনি ডিল চান, কিন্তু সেই ডিল হতে হবে তার ট্রামে। এখন রাশিয়ার কাউন্টার ন্যারেটিভটা কি? ল্যাভরভ ল্যাভরভ কিন্তু ইতিমধ্যে একটা কথা বলে দিয়েছে। এতক্ষণ তো ইউক্রেন আর আমেরিকার কথা শুনলেন, এবার শুনুন রাশিয়া কি বলছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, এই মানুষটা রাশিয়ার পলিটিক্সে একটা লিজেন্ড হয়ে দাঁড়িয়েছে। কেন? 2004 সাল থেকে ফরেন মিনিস্টার তিনি একটা বোম স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের শান্তির পথে প্রধান বাধা এখন ইউরোপীয় ইউনিয়ন। একদম ফ্যান্টাস্টিক, এই হচ্ছে আসল কথা। পালসটা ধরতে পেরেছে। তার অ্যাগ্রিমেন্ট কি? তার অ্যাগ্রিমেন্ট হচ্ছে, তিনি বলছেন ব্রাসেলস রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সেটা গোপনে করছে না। তার দাবি, ইউরোপ নাকি ক্রমাগত ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে, যুদ্ধ দীর্ঘায়িত করছে আর রাশিয়াকে দুর্বল করার ব্যর্থ চেষ্টা করছে। এখন এটা কতটা সত্য দেখুন। ইউরোপ অবশ্যই ইউক্রেনকে সাপোর্ট করছে। জার্মানি দিয়েছে $1 বিলিয়ন, পোল্যান্ড ট্যাঙ্ক দিয়েছে, যুক্তরাজ্য ট্রেনিং দিচ্ছে, এগুলো তথ্যতে আসছে। কিন্তু রাশিয়া যেটা বলছে না সেটা হলো, তারা নিজেরাই তো থামছে না, তারা ক্রমাগত ইউক্রেনের শহরে মিসাইল হামলা করছে, নতুন নতুন এলাকা দখলের চেষ্টা করছে। দখলের চেষ্টা না বাবা, তারা দখল করে নিছে। তারা কেন থামবো কে? তাদের তো যুদ্ধে লালায় দেওয়া হয়েছে। তারপরে বারবার ইউক্রেনে বোঝানো হয়েছিল, তোমরা বাবা যাও না, ন্যাটোতে যাও না। কিন্তু সে কি করছে? ন্যাটোতে যাওয়ার জন্য লাফাইতেছিল। এখন বোঝো, তোমার ইউক্রেনই থাকবে না, তুমি ন্যাটোতে কই যাবা? দেখ সেই সব কথা। তো এটা একটা ন্যারেটিভ ওয়ার। রাশিয়া চাইছে বিশ্বকে বোঝাতে আমরা শান্তি চাই, কিন্তু ইউরোপ চাইছে না। আর ইউরোপ বলছে, আমরা শুধু একটা সার্বভৌম দেশকে রক্ষা করছি, তোমরা কচু করছো, তোমরা ব্যবসা করতেছো অস্ত্রের, এটা সবাই জানে। তো এই 3টা মিটিং থেকে কি হতে পারে? আমি 3টা সিনারিও দেখছি, আপনারা মিলান তো আমার সাথে। সিনারিও নম্বর 1, ব্রেক থ্রু সম্ভাবনা 30%। ট্রাম্প একটা ডিল করে ফেলে, সবাই একটা সিজ ফায়ার এগ্রি করে, হয়তো ইউক্রেন কিছু ভূমি হারায়, কিন্তু যুদ্ধ থামে, নিউট্রাল জোন তৈরি হয়, আর আগামী 6 মাসে পুরো পিস ট্রিট সাইন হয়। এটা হলো সবচেয়ে ভালো, কিন্তু সম্ভাবনা কম। সিনারিও 2, স্ট্যাটাস কো সম্ভাবনা 50%। মিটিং হয়, সবাই তাদের পজিশন ক্লিয়ার করে, কিছু নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণায়, কিন্তু যুদ্ধ চলতেই থাকে। এটাই সবচেয়ে বাস্তবসম্মত, কারণ ইতিহাস বলে যুদ্ধ সহজে থামে না। সিনারিও 3, এসকেলেশন সম্ভাবনা 20%, সবচেয়ে ভয়ঙ্কর সিনারিও। মিটিং ব্যর্থ হয়, ট্রাম্প জেলেনস্কি একটা ভারী ঘোষণা দেয়, রাশিয়া আরও অ্যাগ্রেসিভ হয়, যুদ্ধ ইন্টেন্সিফাই হয়। এটা কেউ চায় না, কিন্তু পসিবল। আমি যেটা মনে করি সেটা হলো, এই মিটিংগুলো একটা স্টার্টিং পয়েন্ট। রাতারাতি কিছু হবে না, কিন্তু আগামী 3-6 মাসে কিছু না কিছু মুভমেন্ট হবে। ট্রাম্প যদি সিরিয়াস হয়, তাহলে ডাইনামিক চেঞ্জ আসতে পারে। ফাইনাল থটস ও বোল্ড প্রেডিকশন। তো ফাইনাল কথা কি? আগামী 7 দিন ইউক্রেনের জন্য, বিশ্বের জন্য খুবই ক্রিটিক্যাল।
3টা হাই লেভেল মিটিং, শক্তিশালী লিডাররা টেবিলে, আর পুরো বিশ্ব তা দেখবে। এখন আমার বোল্ড প্রেডিকশন শুনুন। আমি মনে করি জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা সিজ ফায়ার ডিল হবে, পার্মানেন্ট পিস না, কিন্তু একটা টেম্পোরারি ট্রুজ। ট্রাম্প তার পলিটিক্যাল ক্যাপিটাল স্টেক করে ফেলেছে, তাকে কিছু একটা দেখাতে হবে। কিন্তু এখানে একটা বিগ বাট আছে, এই ডিল হবে ইউক্রেনের জন্য পেইনফুল। তারা হয়তো ক্রিমিয়া পার্লামেন্টারি হারাবে, ডানবাসে কিছু অংশ হারাবে। জেলেনস্কি এটা ঘরে বেচতে পারবে কিনা সেটাই একটা বিশাল চ্যালেঞ্জ। আর রাশিয়া পুতিন ভিক্টোরি ক্লেম করবে, বলবে দেখো আমরা জিতেছি, যদিও রিয়েলিটি হলো তারা অনেক হারিয়েছে। ইকোনমিক স্যাংশন রয়েছে, আন্তর্জাতিক আইসোলেশন, হাজার হাজার সৈন্যের মৃত্যু। শেষ কথা হলো যুদ্ধে কেউ জেতে না, সবাই হারে। ইউক্রেনের সিভিলিয়ানরা হারে, রাশিয়ান সৈন্যরা হারে, পুরো বিশ্ব হারে। বন্ধুরা, এই ছিল আজকের গভীর বিশ্লেষণ। আমি নেক্সট 7 দিন খুবই কাছ থেকে পুরো বিষয়টি ফলো করব। 3রা জানুয়ারি কিয়েভ মিটিং, 6 জানুয়ারি প্যারিস মিটিং, প্রতিটার পর আপডেট ভিডিও আসবে এবং এই 2টা মিটিংয়ের পর আরেকটা মিটিং হবে। আপনার প্রেডিকশন কি? ট্রাম্প কি পারবে নাকি এটা আরেকটা ফেইল্ড অ্যাটেম্প্ট? কমেন্ট জানান, আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এটা আমাদের মোটিভেটেড করে। শেয়ার করুন যাতে আরও মানুষ সত্য জানতে পারে। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, নয়তো ইউটিউব আপনাকে নোটিফিকেশন দেবে না। এটা আমরা চাই না, আপনারা নোটিফিকেশন অন করে রাখুন। মনে রাখবেন, বিশ্ব পলিটিক্স বুঝলে আপনার নিজের দেশের পলিটিক্স বুঝতে সহজ হবে। জ্ঞান মানে শক্তি। দেখা হবে পরের ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন। আমি কাজল হায়দার আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।